আজকে আমরা করব ক্লাস 6 এর 2024 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইয়ের আজকে আমরা 148 পৃষ্ঠার 1 নং স্কুল করব। আমরা আজকে সলভ করব 1 2 3 4 এবং 5 এর দাগের এই সবগুলো প্রশ্ন সলভ করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব। এই ভিডিওটা দেখছো মানে এই অধ্যায়ের অঙ্ক তোমার হাতের মুঠোয়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। একের দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। রোমান সংখ্যা একে আছে 18 সেমি, 10 সেমি ও 18 সেমি বাহু দ্বারা গঠিত ত্রিভুজের বাহুভেদের নাম কি? তো দেখো এখানে চারটা অপশন দেওয়া আছে, এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে? তো দেখো প্রথম অপশনে আছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। তো দেখো এখানে যে তিনটা বাহু দেওয়া আছে এই তিনটা বাহু কিন্তু সমান নয়, তার মানে এটা সমবাহু ত্রিভুজ নয়। তারপরে আছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলবো? যে ত্রিভুজের দুটো বাহু সমান থাকবে। তাহলে দেখো এখানে যে বাহু তিনটা দেওয়া আছে এর মধ্যে কিন্তু দুটো বাহু সমান আছে, তার মানে এটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। তারপর যে এই বাকি যে অপশনগুলো আছে এগুলো তোমার চেক করার দরকার নেই, কারণ এমসিকিউ টাইপের মধ্যে একটা সঠিক থাকে। তাহলে আমরা সঠিকটা পেয়ে গেলাম যে এটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমরা লিখে নেব যে এটা হবে বি এর অপশনটা সঠিক হবে। এটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। দুইয়ের দাগে আছে -12 এর পরম মান হলো, এখানে চারটা অপশন দেওয়া আছে, এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে? তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। -12 এর পরম মান হলো, পরম মান মানে কথাটা কি? দেখো পরম মান মানে আমরা সবসময় ওই সংখ্যাটাকেই বলবো, সেটার সামনে মাইনাস চিহ্ন দিব না, সেটার সামনে প্লাস চিহ্ন দিব না। পরম মান মানে কি? পরম মান মানে আমরা ওই সংখ্যাটাকেই লিখবো। তাহলে এখানে -12 এর পরম মান কি হবে? 12 হবে। এর সামনে আমরা প্লাস চিহ্ন দিব না, মাইনাস চিহ্ন দিব না। তাহলে এটা কত নম্বর অপশনে আছে? এটা 12 আছে, এটা 12 আছে বি নং অপশনে, তার মানে এটাও বি নং অপশনটা সঠিক হবে। তিনের দাগে আছে +20 এর বিপরীত সংখ্যা -7 এর বিপরীত সংখ্যা সমান সমান কত? তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি। সমান সমান +20 এর বিপরীত সংখ্যা, যেহেতু বিপরীত সংখ্যা বলেছে তাই +20 এর বিপরীত সংখ্যা হবে -20। তারপরে দেখো মাইনাস চিহ্ন দেওয়া আছে, এই মাইনাস চিহ্ন। আবার দেখো আছে -7 এর বিপরীত সংখ্যা, তাহলে -7 এর বিপরীত সংখ্যা হবে +7 সমান সমান। দেখো এখানে কিছু নাই মানে প্লাস চিহ্ন আছে, প্লাসে মাইনাসে হবে মাইনাস, এখানে হবে 20, আবার মাইনাসে প্লাসে হবে -7 সমান সমান। মাইনাসে হবে প্লাস, প্লাস মানে আমাদের প্লাস চিহ্ন দিতে বলেনি। মাইনাসে প্লাস মানে হলো আমরা সংখ্যা দুটোকে যোগ করব। তাহলে যোগ করলে হবে 27, আর চিহ্ন হবে সবসময় মনে রাখবে বড় সংখ্যার সামনে যে চিহ্নটা থাকবে সেটা হবে, তার মানে এটা হবে -27। তাহলে এটা কত নং অপশনে আছে? এটা ডি নং অপশনে আছে। তোমরা ভালো করে লক্ষ্য করো যে এটা কিন্তু ডি নং অপশনে আছে। তারপরে 4-এর দাগে আছে 15:3 এর উত্তর পথ হলো, এখানে চারটা অপশনের মধ্যে কোনটা? দেখো আমরা জানি যে কোনো অনুপাতের প্রথমটাকে বলা হয় পূর্বপথ আর পরেরটাকে বলা হয় উত্তরপথ। তাহলে এখানে উত্তরপথ কত? উত্তরপথ হলো 3, তাহলে এটার অ্যান্সার আসবে 3। তাহলে এটা কত নং অপশনে আছে? ভালো করে লক্ষ্য করো, এটা আছে ডি নং অপশনে, তার মানে এটা হবে ডি এর দাগেরটা। 5-এর দাগে আছে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি। দেখো আমরা জানি যে ত্রিভুজের 3টা কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তো ভালো করে লক্ষ্য করে দেখো এটা কত নং অপশনে আছে? ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা বি নং অপশনে আছে, তার মানে এটা বি এর দাগেরটা সঠিক হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি যে এটা হবে বি এর অপশন, 180 ডিগ্রি হবে। 2-এর দাগে আছে শূন্যস্থান পূরণ করো। রোমান সংখ্যা একে আছে 2012 সালের প্রজাতন্ত্র দিবস বৃহস্পতিবার হলে 2013 সালের প্রজাতন্ত্র দিবস কী বার হবে? তো দেখো এখানে বইয়ে দেওয়া আছে 2012 সালের প্রজাতন্ত্র দিবস হলো বৃহস্পতিবার, তাহলে 2013 সালের প্রজাতন্ত্র দিবস কী বার এটা আমাদের বের করতে বলেছে। তো আমরা প্রথমে এইটুকু তুলে নেব, আমরা লিখে নেব 2012 সালের প্রজাতন্ত্র দিবস ছিল বৃহস্পতিবার, এটা দেওয়া আছে। তো আমরা এটা প্রথমে লিখে নেব। তো দেখো আমি লিখে নিচ্ছি 2012 সালের প্রজাতন্ত্র দিবস ছিল বৃহস্পতিবার, এটা বইয়ে বলা আছে। অর্থাৎ তারিখটা কত সেটা আমরা লিখে নেই, অর্থাৎ তারিখটা হলো 26/1, অর্থাৎ জানুয়ারি মাসের 26 তারিখ। ঠিক আছে, 2012 সাল, এই তারিখটা আমাদের বলা আছে যে এই তারিখে প্রজাতন্ত্র দিবস
সেটা ছিল বৃহস্পতিবার। তো আমাদের বের করতে বলেছে যে 2013 সালের প্রজাতন্ত্র দিবস কী বার, অর্থাৎ এখানে কিন্তু মাস আর দিনটা আছে এটা কিন্তু একই থাকবে, ঠিক আছে। শুধু 2013 সালে এই প্রজাতন্ত্র দিবসটা কী বার সেটা আমাদের বের করতে বলেছে। তো দেখো এখানে একটু ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো দিন এবং মাস এগুলো কিন্তু একই আছে, শুধু বছরটা চেঞ্জ হয়েছে। অর্থাৎ 2012 সাল থেকে 2013 সাল এসেছে, অর্থাৎ এই যে এক বছর, এই এক বছর মানে কত দিন সেটা আমরা প্রথমে বের করব। আমরা জানি এক বছর মানে হয় 365 দিন, কিন্তু যদি লিপ ইয়ার হয় তাহলে হবে একদিন বেড়ে 366 দিন হবে, ঠিক আছে। আর আরেকটা কথা মাথায় রাখবে, যে সালটা বের করতে বলবে সবসময় তোমরা আগের সালটা ধরে অঙ্কটা করবে। তো আমাদের 2013 সালে বের করতে বলেছে, তাহলে আমরা ধরবো 2012 সালটাকে, এটা সবসময় মাথায় রাখবে। যে সালটা বের করতে বলবে তোমরা সবসময় তার আগের সালটা ধরে অঙ্কটা করবে। তাহলে আমরা 2012 সালটাকে আমরা কি করব, 4 দিয়ে প্রথমে ভাগ করব। যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে বলবো লিপ ইয়ার। তো 4 দিয়ে ভাগ করি, 4 5 20, 1 কাটবো 2 কাটবো, দুটো সংখ্যা কাটার জন্য একটা শূন্য দিতে হবে, ঠিক আছে। তাহলে হবে 3 4 12। তো দেখো 4 দিয়ে কিন্তু 2012 সালটা ভাগ যাচ্ছে, তাহলে এটা আমরা বলবো 2012 সালটা লিপ ইয়ার, ঠিক আছে। আমি আবারও বলছি, যে সালটা বের করতে বলবে সবসময় তোমরা আগের সালটা ধরবে। তো 2012 সাল আছে এখানে, 2012 সালকে আমি 4 দিয়ে ভাগ করেছি, দেখলাম এখানে ভাগ যাচ্ছে, তাহলে আমরা বলবো যে 2012 সালটা লিপ ইয়ার। তাহলে লিখে নেব, যেহেতু 2012 সালটি লিপ ইয়ার, তাই ফেব্রুয়ারি মাসটি হবে সমান সমান 29 দিনে। কারণ আমরা জানি যদি লিপ ইয়ার হয় তাহলে ফেব্রুয়ারি মাসটা 28 দিনের পরিবর্তে একদিন বেড়ে 29 দিনে হয়। আমরা লিখে নেব যে সুতরাং 26/1/2012 থেকে 26/1/2013 পর্যন্ত মোট দিন সংখ্যা। তাহলে এই যে এক বছর, অর্থাৎ 26/1/2012 থেকে 26/1/2013 পর্যন্ত, এই যে মোট এক বছর, এই এক বছর মোট কত দিনে হবে, 366 দিনে হবে, বুঝলে। যেহেতু লিপ ইয়ার তাই 366 দিনে হবে। এবার এই 366কে আমরা কি করব, 7 দিয়ে ভাগ করব, কারণ আমরা জানি যে এক সপ্তাহ মানে 7 দিন, আমরা সবসময় দিনগুলোকে 7 দিয়ে ভাগ করব। 5 7 35, বিয়োগ করলে এখানে আসবে 1 6 কাটবো, তাহলে হবে 7 2 14, তাহলে বিয়োগ করলে কত আসবে 2, অর্থাৎ 52 সপ্তাহ 2 দিন, ঠিক আছে। তাহলে আমরা লিখব যে 2013 সালের প্রজাতন্ত্র দিবস হবে সমান সমান, দেখো এখানে কী বার আছে, এখানে 2012 সালে কী বার আছে, বৃহস্পতিবার আছে। তাহলে এই বৃহস্পতিবার এর সঙ্গে আরও 2 দিন যোগ হয়ে যে দিনটা আসবে সেটাকে আমরা লিখব। তাহলে বৃহস্পতিবারের সঙ্গে যদি আমরা 2 দিন যোগ করি, বৃহস্পতি শুক্র শনি, তাহলে আমরা এটার অ্যান্সার লিখব যে শনিবার। তাহলে 2013 সালের প্রজাতন্ত্র দিবস হবে শনিবার। 2 দাগে আছে কোনো বৃত্তের বৃহত্তম জ্যাকে সেই বৃত্তের ড্যাশ বলে। দেখো আমি এখানে একটা ছবি আঁকছি, তোমাদের ছবি আঁকার দরকার নেই, তো আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি এখানে ছবিটা আঁকছি। কোনো বৃত্তের বৃহত্তম জ্যা হলো ওই কেন্দ্র, মানে বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কেন্দ্র দিয়ে যে সরলরেখাটা যাবে। কি বললাম, যে কোনো বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কেন্দ্র দিয়ে যে সরলরেখাটা যায়, অর্থাৎ সেটা হলো বৃত্তের ব্যাস, সেটাই হলো বৃত্তের বৃহত্তম জ্যা। তাহলে কোনো বৃত্তের বৃহত্তম জ্যাকে সেই বৃত্তের কি বলবো, সেই বৃত্তের ব্যাস বলবো, ঠিক আছে। 3 দাগে আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। রোমান সংখ্যা 1 আছে 24-এর সঙ্গে কত যোগ করলে -32 পাবো। তো আমরা লিখে নেব যে ধরি 24-এর সঙ্গে x যোগ করলে -32 পাবো। তো দেখো আমি ধরে নিচ্ছি, ধরি কমা 24 এর সঙ্গে x যোগ করলে -32 পাবে, ঠিক আছে। তো আমরা দেখো লিখে নিচ্ছি যে 24-এর সঙ্গে কত যোগ করার কথা বলেছি, x, তাহলে 24-এর সঙ্গে x যোগ করলে কত পাবো, -32 পাবো, বা
এক্স সমান সমান এখানে আছে -32 আর এটার সামনে প্লাস আছে, তাহলে সমান সমান ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, বা এক্স সমান সমান মাইনাসে মাইনাসে হবে প্লাস। তাহলে তো প্লাস মানে আমাদের প্লাস চিহ্ন দেবো না আমরা, প্লাস মানে আমাদের যোগ করতে হবে, তাহলে যোগ করলে হয়ে যাবে 56 আর চিহ্ন থাকবে সবসময় বড় সংখ্যার সামনেটা। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হবে যে 24 এর সঙ্গে এক্সের জায়গায় আমরা লিখবো যে -56 যোগ করলে -32 পাবো। বুঝলে? 2-এর দাগে আছে কোনো বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। তো এখানে কোনো বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য মানে ব্যাসের দৈর্ঘ্যটা দেওয়া আছে, আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বের করতে বলেছে। তো দেখো আমি প্রথমে একটা ছবি এঁকে তোমাদেরকে বোঝাচ্ছি। এটা হলো একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এটা আমাদের দেওয়া আছে, এটা দেওয়া আছে আমাদের 10 সেমি দেওয়া আছে। তো আমাদের এর ব্যাসার্ধ বের করতে বলেছে। ব্যাসার্ধ মানে কি হয়? ব্যাসার্ধ হয় ব্যাসের অর্ধেক হয়। ঠিক আছে, তো আমরা প্রথমে লিখে নেব, এখানে যা দেওয়া আছে সেটা প্রথমে লিখে নেব যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান সমান দেওয়া আছে 10 সেমি। তো আমাদের বের করতে বলেছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। ব্যাসার্ধ কি হয়? ব্যাসের অর্ধেক হয়। তাহলে লিখে নেব যে সুতরাং বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান এই ব্যাসের কি হবে? অর্ধেক। অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করতে হবে, এত সেমি। তো 2 দিয়ে কেটে দিলে কত হবে? 5 সমান সমান হবে 5 সেমি। 3-এর দাগে আছে চাঁদার সাহায্যে 310 ডিগ্রি কোণ অঙ্কন করো। তো দেখো আমি প্রশ্নটা লিখে নিয়েছি, 310 ডিগ্রি কোণ এটা আমরা চাঁদার সাহায্যে কিভাবে আঁকবো। দেখো 180 ডিগ্রি এর থেকে যদি বড় কোণ আসে তাহলে সেই কোণটাকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ। এটা মনে রাখবে, কি বলবো? প্রবৃদ্ধ কোণ 180 ডিগ্রি থেকে বড় এলে। ঠিক আছে, তো এই 310 ডিগ্রি কোণটা আমরা চাঁদার সাহায্যে কিভাবে আঁকবো। তো প্রথমে আমরা স্কেলের সাহায্যে এভাবে একটা সরলরেখা টেনে নেব। ঠিক আছে, এরপর আমরা কিভাবে আঁকবো। দেখো আমরা প্রথমে এই 310 ডিগ্রি কোণ থেকে আমরা 180 ডিগ্রি কোণ মাইনাস করে দেব। ঠিক আছে, তাহলে কত থাকবে? এখানে থাকবে 0, এখানে থাকবে 11 থেকে 8 গেলে 9, 10, 11, তার মানে হবে 3, আর এখানে থাকবে 1, তাই তো? এখানে থাকবে হাতের 1, হ্যাঁ ঠিক আছে, তাহলে 130 ডিগ্রি হবে। তো এবার দেখো আমরা এই ওপরের এই পুরো কোণটা জানি আমরা 180 ডিগ্রি, তাই না? তো আমরা যদি মনে মনে এখানে দেখো আমি রাফে বোঝাচ্ছি, আমরা যদি 180 ডিগ্রির সঙ্গে যদি 130 ডিগ্রি যোগ করি তাহলে কত হবে? 0, এখানে হবে 3, 8, 11, 1, থাকবে 1, 1, 2, 3, 310 ডিগ্রি, তাই তো? তার মানে ওপরে যে এই কোণটা কিন্তু এই সরলরেখার ওপরে যে কোণটা হবে সেটা কিন্তু 180 ডিগ্রি হয়। তাহলে 180 ডিগ্রি কোণের সঙ্গে যদি আমরা 130 ডিগ্রি কোণ যোগ করি তাহলে কিন্তু আমরা 310 ডিগ্রি কোণটা পেয়ে যাব। তাহলে দেখো ওপরের এই কোণটা কিন্তু 180 ডিগ্রি, এর সঙ্গে যদি আমরা 130 ডিগ্রি যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো দেখো আমি এখানে চাঁদা বসিয়ে নিলাম। এবার আমরা 130 ডিগ্রি গুনবো। দেখো আমরা এই নিচের ঘরগুলো গুনবো, মানে এই যে এই নিচের ঘরগুলো, তাহলে 0, 10 এভাবে যদি গুনি তাহলে 130 ডিগ্রি কোথায়? এই দেখো এখানে, তার মানে এই জায়গায় আমরা একটা ফোঁটা দেব। এরপর আমরা স্কেলের সাহায্যে এটা যোগ করে দেব। ঠিক আছে, তো যোগ করে দেব। তাহলে এখানে যে এই কোণটা এলো, মানে এই কোণটা হয়ে গেল 310 ডিগ্রি। কারণ ওপরের এইটুকু মানে সরলরেখার উপরের কোণটা হলো 180 ডিগ্রি, আর এখান থেকে এইটুকু হলো তোমার 130 ডিগ্রি, তাহলে এই দুটো যোগ করলেই তো হয়ে যায় 310 ডিগ্রি। বুঝলে? সবসময় মাথায় রাখবে যে 180 ডিগ্রি থেকে যদি কোনো বড় কোণ তোমাদের চাঁদার সাহায্যে আঁকতে বলে তাহলে তোমরা সবসময় সেই কোণটা থেকে 180কে মাইনাস করে দেবে। মাইনাস করে দেওয়ার পর যে কোণটা আসবে সেটাকে তোমরা ঠিক এইভাবে চাঁদাটা উল্টে এভাবে মাঝখানে এখানে বসিয়ে এইভাবে এই নিচের ঘরগুলো গুনে বসাবে। বুঝলে? তো এই আমাদের হয়ে গেল 310 ডিগ্রি কোণ। 4-এর দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। রোমান সংখ্যা 1-এ আছে 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 যোগ 11 যোগ 13 সমান সমান x² হলে x এর মান নির্ণয় করো। তো আমরা কি করব? আমরা প্রথমে হোলের আগে এই পুরোটা আমরা প্রথমে এটা খাতায় তুলে নেব। তো দেখো হোলের আগে যা ছিল পুরোটা আমি খাতায় তুলে নিয়েছি। তো এখান থেকে আমরা x এর মানটা বের করব। তো কীভাবে বের করব? আমরা প্রথমে এই সবগুলোকে যোগ করব। তো এই সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে 49 সমান সমান x², বা আমরা x এর মান বের করব। ঠিক আছে, তো আমরা কি করব? আমরা এই পুরোটা এই পাশে আনবো। তাহলে দেখো এখানে প্লাসটা যদি এ পাশে আসে তাহলে মাইনাস হয়ে যাবে,
আবার এখানে যদি প্লাস আছে সেটা সমান সমান ওপাশে যায় তাহলে কি হবে -49, ঠিক আছে। তাহলে এখানেও এটা প্লাসটা ওপাশে আসলে মাইনাস হবে, আর এই প্লাসটা ওপাশে গেলে মাইনাস হবে। তাহলে কেটে দিলে কিন্তু আবার একই হবে, মানে x² সমান সমান 49 হবে। তো এখান থেকে আমরা x এর মান বের করবো। তাহলে x সমান সমান স্কোয়ার উঠে গেলে কি হয়, প্লাস মাইনাস রুট ওভার হয়, প্লাস মাইনাস রুট ওভার 49 হবে। তাহলে x সমান সমান প্লাস মাইনাস 49 মানে কি 7 7 49, তার মানে আমরা লিখতে পারি যে 7 গুণন 7। তাহলে লিখবো বা x সমান সমান প্লাস মাইনাস এই দুটো সংখ্যা থেকে একটা বেরোবে রুট ওভারের বাইরে, ঠিক আছে। মনে রাখবে জোড়া সংখ্যা থেকে একটা রুট ওভারের বাইরে বেরোবে। তাহলে এখানে x এর মান বেরোবে +-7। 2 এর দাগে আছে সংখ্যারেখা তৈরি করে প্রদত্ত সংখ্যাগুলি সংখ্যারেখায় দেখাও ও নাম দাও। তো দেখো এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, তো এই সংখ্যাগুলো আমাদের সংখ্যারেখায় বসাতে বলেছে এবং এদের নাম দিতে বলেছে। তো আমি প্রথমে সংখ্যারেখা এঁকে নিচ্ছি। তো দেখো আমি স্কেলের সাহায্যে প্রথমে সংখ্যারেখা এঁকে নিচ্ছি। সংখ্যারেখা এঁকে নেওয়ার জন্য আমরা প্রথমে একটা স্কেল নেব, আর স্কেলের সাহায্যে প্রথমে আমরা যে কোনো একটি সরল রেখাংশ এভাবে টানবো, ঠিক আছে। এবার আমরা এভাবে সমান দূরত্ব রাখবো। মনে করো এখানে 7 আছে, 7-এর এখানে যে আছে 8, মানে সমান দূরত্ব আছে। এইরকমভাবে আমরা সমান দূরত্ব রেখে সংখ্যারেখা আঁকবো। 7-এর পরে এখানে দেখো 8, 8-এর পরে 9, তারপর এখানে 10, তারপর 11, এইরকম সমান দূরত্ব রেখে আমরা সংখ্যারেখাটা এঁকে নেব, ঠিক আছে। একই রকমভাবে এখানে 7, তারপর 5, তারপর 4, তারপর 3, তারপর 2, তো এইরকমভাবে আমরা টেনে নেবো। তারপর আছে 1। তো এবার আমরা এগুলোর মাথায় এরকম তীর চিহ্ন দেবো। তো এই চিহ্নগুলো একটু বড় করে দিই। তো তো দেখো আমি বড় করে দিচ্ছি এগুলো সবগুলো চিহ্নকে। এবার আমরা দেখে দেখে সংখ্যাগুলো বসাবো। তো সংখ্যারেখায় এখানে কত কত মান আছে দেখো, মাইনাস মানে নেগেটিভ দিকে আমাদের -6 পর্যন্ত আছে হাইয়েস্ট, আর পজিটিভ দিকে +5 পর্যন্ত আছে, ঠিক আছে। তো আমরা এই দিকে আমরা 6 পর্যন্ত রাখবো, 1 2 3 4 5 6। তার মানে আমরা যদি এটাকে শূন্য ধরি এটাকে, তাহলে এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5, এটা হবে 6, এটা হবে 7। মানে আমরা একটা বেশি নিতেই পারি, ঠিক আছে। তুমি এইদিকে যত ইচ্ছা তত নিতে পারো। আর এই দিকে হবে 1, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5, এটা হবে 6। এবার সংখ্যারেখা থেকে যত আমরা বাঁ দিকে যাব তত মানগুলো ছোট হতে থাকবে। তো এটা হবে -1, এটা -2, এটা -3, এটা -4, এটা -5, -6, এটা হলো -7। আর এই সংখ্যারেখায় শূন্য থেকে যত আমরা ডান দিকে যাব তত মানগুলো বড় হতে থাকবে। এটা হবে +1, এটা +2, এটা +3, +4, +5, +6। এবার আমরা মানে এই সংখ্যাগুলো আমরা দেখে দেখে বসাবো। দেখো কি আছে, প্রথমে আছে +5, তাহলে +5-এর জায়গায় আমরা একটা নাম দিয়ে দিচ্ছি। তো +5-এর জায়গায় আমি এটা নাম দিয়ে দিচ্ছি A, ঠিক আছে। তারপরে কি আছে, তারপরে আছে -2, তাহলে -2 এটার নাম দিয়ে দিচ্ছি আমি B। তারপরে কি আছে, -2 এর পরে আছে +3, তাহলে +3 এখানে আমি নাম দিয়েছি C। তারপর কি আছে, +3-র পরে আছে -6, -6-এর জায়গায় আমি নাম দিয়ে দিচ্ছি D। তারপরে আছে +2, তাহলে +2-এর জায়গায় আমি নাম দিয়ে দিচ্ছি E। আর সবশেষে কি আছে, সবশেষে আছে -5, তাহলে -5-এর জায়গায় আমি নাম দিচ্ছি F। তো হয়ে গেল। দেখো আমি এই সংখ্যাগুলো বসালাম, এটা বসালাম সংখ্যারেখায়, এটা বসালাম, এটা বসালাম, তারপর দেখো এটা বসালাম, এটা বসালাম এবং এটা বসালাম। আর এই সংখ্যাগুলোর নাম কিন্তু আমি উপরে দিয়ে দিয়েছি, ঠিক আছে। 3-এর দাগে আছে যোগফল নির্ণয় করো। তো দেখো এখানে সংখ্যাগুলো দেওয়া আছে -14, -12 +21। তো আমরা প্রথমে এইটুকু তুলে নেব। তো দেখো আমি তুলে নিয়েছি। তো এবার আমাদের এই সবগুলো যোগফল নির্ণয় করতে হবে, তাহলে সমান সমান। তো আমরা কি করব, আমরা এই কমাগুলো তুলে দিয়ে এখানে মাঝখানে যোগ দিব, যেহেতু আমাদের যোগ করতে বলেছে। একই রকমভাবে আমরা সবগুলো লিখে নেব সমান সমান। দেখো এটা সমান আছে প্লাস, এটা সমান মাইনাস, প্লাসে মাইনাসে হবে মাইনাস, এখানে হবে 14, প্লাসে মাইনাসে হবে মাইনাস, এখানে হবে 12, আবার প্লাসে প্লাসে হবে প্লাস, এখানে হবে 21 সমান সমান। এবার আমরা এই দুটো সংখ্যার মধ্যে আমরা ক্যালকুলেশন করব। মাইনাসে মাইনাসে হবে প্লাস, প্লাস মানে আমাদের যোগ করতে হবে, তাহলে যদি যোগ করি তাহলে হয়ে যাবে 26। আর চিহ্ন থাকবে সবসময় বড় সংখ্যার সামনেটা, তার মানে এখানে মাইনাস হবে, আর এখানে পড়ে রইল +21 সমান সমান। এবার দেখো আবার মাইনাসে প্লাসে হবে মাইনাস, তাহলে 26-এর থেকে যদি 21 বিয়োগ করে দিই তাহলে হবে 5, আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে -5 হবে অ্যান্সার। 4-এর দাগে আছে রম্বস একটি বিশেষ ধরনের সামান্তরিক ব্যাখ্যা করো। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি যে সামান্তরিক আর রম্বসটা কাকে বলে। এই আইডিয়া থেকেই আমরা বলতে পারবো যে রম্বস একটি সামান্তরিক। দেখো সামান্তরিক হলো যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান ও সমান্তরাল। তো আমি এখানে দেখো একটা ছবি আঁকছি।
তো এটা হলো একটা সামান্তরিক যার বিপরীত বাহু, মানে এটার বিপরীত হলো এটা, তাহলে এই দুটো কি সমান, আর এটার বিপরীত হলো এটা, মানে এই দুটো কি সমান, এবং কি এই দুটো কি সমান্তরাল। ঠিক আছে, তাকে আমরা বলবো সামান্তরিক। ভালো করে বুঝবে, এটা হলো সামান্তরিক। আর রম্বস কোনটা? রম্বস ঠিক একই রকমভাবে যে চতুর্ভুজের বা যে সামান্তরিকের, হ্যাঁ, যে সামান্তরিকের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, তাহলে এটার বিপরীত বাহু কোনটা? এটা, তাহলে এই দুটো সমান। আবার এটার বিপরীত হলো এটা, এই দুটো সমান, এবং এই দুটো বাহু কি, এটার সমান্তরাল হলো এটা আর এটার সমান্তরাল হলো এটা। তার মানে আমরা বলতে পারি যে যে সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল তাকে আমরা রম্বস বলবো। তাহলে সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই আমরা বলতে পারি যে রম্বস একটা কি সামান্তরিক। বুঝলে? 5-এর দাগে আছে 23 ঘন্টা 7 মিনিট থেকে আমাদের মাইনাস করতে হবে 19 ঘন্টা 29 মিনিট 18 সেকেন্ড সমান সমান কত হবে। তো আমরা প্রথমে এই প্রশ্নটা তুলে নেব। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এবার আমরা প্রথম লিখে নেব ঘন্টা, প্রথমে আমরা লিখে নেব ঘন্টা, তারপর লিখব আমরা মিনিট, আর সব শেষে আমরা লিখব সেকেন্ড। ঠিক আছে, এবার আমরা এই মানগুলো বসাবো। তাহলে এখানে কত ঘন্টা আছে? 23 ঘন্টা, এখানে আছে 7 মিনিট, এখানে কোনো সেকেন্ড নেই, তো এখানে নেই মানে আমরা শূন্য দিতে পারি। ঠিক আছে, এরপরে দেখো এখানে কি আছে? 19 ঘন্টা, এখানে আছে 29 মিনিট, আর এখানে আছে 18 সেকেন্ড। তো এটাকে আমাদের বিয়োগ করতে হবে। তো দেখো বিয়োগটা আমরা কিভাবে করব? এখানে 0 থেকে 18 বিয়োগ করতে হবে। তো আমরা জানি যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না, সেই জন্য আমরা তার আগের ঘর থেকে আমরা 1 মিনিট ধার নেব। মানে এখান থেকে আমরা 1 মিনিট ধার নেব। কেন ধার নেব? কারণ 0 থেকে 18 বিয়োগ করা যাবে না। ঠিক আছে, তো আমরা এখান থেকে যদি 1 মিনিট ধার নেই, তাহলে এই 1 মিনিট যখন এখানে আসবে তখন সেটা সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। মানে 1 মিনিট মানে কত সেকেন্ড হয়? 60 সেকেন্ড। তাহলে এই 60 সেকেন্ড আর এই সময়টা, মানে এখানে যে 0 সেকেন্ড আছে, তো এই দুটো যোগ হবে। তাহলে 60 আর 0 যদি যোগ করি তাহলে কিন্তু 60ই হবে। তাহলে 60 থেকে আমাদের 18 বিয়োগ করে দিতে হবে। তো 10-এর থেকে 8 গেলে হবে 2, হাতে থাকবে 1, একটা এখানে ঢুকবে। তাহলে 6-এর থেকে যদি 2 চলে যায় তাহলে হবে 4, তাহলে এখানে আসবে 42 সেকেন্ড। বুঝলে? এবার দেখো এখান থেকে যেহেতু আমরা 1 মিনিট ধার নিয়েছি, তাহলে এখানে 6 মিনিট থাকবে। তো এবার আমরা 6 থেকে তো 29 বিয়োগ করতে পারবো না, কারণ এটা ছোট সংখ্যা, ছোট সংখ্যা থেকে তো বড় সংখ্যা বিয়োগ করা যায় না। তাই আমরা কি করব? তার আগের ঘরের থেকে আমরা 1 ঘন্টা ধার নেব। এই 1 ঘন্টা যখন এখানে আসবে, সেই ঘন্টাটা মিনিটে কনভার্ট হয়ে যাবে। তাহলে 1 ঘন্টা মানে কত মিনিট হয়? 1 ঘন্টা মানে হয় 60 মিনিট। তাহলে এটা এই 60টা আমরা কি করব? এটার সঙ্গে যোগ করে দেবো। তাহলে 60 আর 6 যদি যোগ করি তাহলে হয়ে যাবে 66। এই 66 থেকে আমরা 29কে বিয়োগ করে দেবে। সবসময় মনে রাখবে কিন্তু এটার সঙ্গে এটাকে যোগ করার পর যেটা আসবে সেটার থেকে আমরা এটাকে মাইনাস করব। তাহলে বিয়োগ করে দিই, তাহলে হয়ে যাবে এখানে 16 থেকে যদি আমি 9 বিয়োগ করে দিই তাহলে হবে 7, হাতে থাকবে 1, একটা এখানে ঢুকে যাবে, তাহলে এখানে হবে 3, অর্থাৎ এখানে হবে 37 মিনিট। আর এখান থেকে দেখো আমরা 1 ঘন্টা নিয়েছিলাম, তার মানে এখানে কয় ঘন্টা পড়ে আছে? 22 ঘন্টা। তাহলে 22 থেকে 19কে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে কত আসবে? 19, 20, 21, 22 মানে 3 ঘন্টা। তাহলে এটার অ্যান্সার আসবে 3 ঘন্টা 37 মিনিট 42 সেকেন্ড। 6-এর দাগে আছে 72, 45, 70, 25 সংখ্যাগুলি সমানুপাতে আছে কিনা দেখাও। তো দেখো এখানে 4টা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলো সমানুপাতে আছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো? দেখো এটা হলো প্রথম পদ, এটা হলো দ্বিতীয় পদ, এটা হলো তৃতীয় পদ, আর এটা হলো চতুর্থ পদ। সবসময় মাথায় রাখবে যে প্রথম পদ আর চতুর্থ পদের গুণফলটা যা হবে, আর মধ্যপদ বা দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের গুণফল যদি একই আসে তাহলে আমরা বলবো সংখ্যা 4টি সমানুপাতে আছে। বুঝলে? তো আমরা প্রথমে তুলে নেব এই প্রশ্নটা। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, তাহলে আমরা এখানে লিখে নেব যে প্রথম পদ গুণন, তাহলে প্রথম পদের সাথে আমাদের গুণ করতে হবে চতুর্থ পদের, সমান সমান প্রথম পদ এখানে কত? 72, গুণন চতুর্থ পদ কত? এখানে 25। তাহলে এই দুটো গুণ করে যা আসবে, তো আমরা গুণ করে দেখি কত হয়। 72কে যদি আমরা 25 দিয়ে গুণ করি, এখানে আসবে 10, 5 7 35, আর হাতের একে হবে 36, 1 ঘর কাটবো, 2 দুগুণে 4, আর এখানে হবে 7 দুগুণে 14। তাহলে 0, 10, 4 3 7, আর একে 8, আর এখানে হবে 1, মানে 1800 হবে। ঠিক আছে, এবার আমরা গুণ করব দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ সমান সমান। দেখো দ্বিতীয় পদ এখানে কত আছে? 45, আর তৃতীয় পদ কত আছে? 70। তাহলে এই দুটো গুণ করব। তাহলে 70কে যদি আমরা 45 দিয়ে গুণ করি, 5 0 0, 5 7 35, 1 ঘর কাটবো, 4 0 0, আর 4 7 হবে 28। তাহলে যোগ করে দিই 0 5, আর এখানে 8 3 11,
2 একে 3, তাহলে হচ্ছে 3150। তাহলে দেখো প্রথম পদ আর চতুর্থ পদের গুণফল হচ্ছে 1800, আর দ্বিতীয় পদ আর তৃতীয় পদের গুণফল হচ্ছে 3150। তার মানে এই দুটো সমান না। যদি সমান না থাকে তাহলে বলবো আমরা সংখ্যা চারটি সমানুপাতে নেই। তাহলে আমরা লিখে নেব যে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ, আর এখানে লিখবো আমরা দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ। এখানে মাঝখানে আমরা নট ইকুয়াল টু দেবো, কারণ প্রথম পদ আর দ্বিতীয় পদের গুণফল এবং প্রথম পদ এবং চতুর্থ পদের গুণফল আর দ্বিতীয় পদ আর তৃতীয় পদের গুণফলের মানটা কিন্তু সমান নয়। তাহলে আমরা লিখবো যে 72, 45, 70 ও 25 সমানুপাতে সংখ্যাগুলি সমানুপাতে নেই। 7-এর দাগে আছে প্রদ্যুৎ এর জন্ম তারিখ 19/11/1975 হলে তার 10-10-2000 তারিখে বয়স কত হবে হিসাব করে লেখো। তাহলে আমরা কি করব, আমরা 10-10-2000 সাল থেকে আমরা 19/11/1975 সালকে যদি বিয়োগ করে দেই তাহলে প্রদ্যুতের 10-10-2000 তারিখে বয়স কত সেটা বেরিয়ে যাবে, বুঝলে। তো আমরা সবার প্রথমে লিখব আমরা বছর, তারপর আমরা লিখব মাস, আর সবশেষে লিখব আমরা দিন। তাহলে দেখো এখানে আমরা সবসময় বড়টাকে আগে লিখব, ঠিক আছে। তাহলে বড়টা কত, এখানে বছর হলো এখানে 2000 কত আছে 20, আর এটা হলো মাস আর এটা হলো দিন। তাহলে 2020 বছর, 2020 মানে সালটা 2020, আর মাসটা হলো 10 আর দিনটাও 10। সেখান থেকে আমরা মাইনাস করব কত, সেখান থেকে মাইনাস করব 19/11/1975। তাহলে 1975 এটা সালের ঘরে আসবে, আর এখানে মাসের ঘরে আসবে 11 আর দিনের ঘরে আসবে 19। আমরা এটাকে কি করব, মাইনাস করে দেব। তো দেখো 10-এর থেকে তো আমরা 19কে আমরা বিয়োগ করতে পারি না, তাই তো। ছোট সংখ্যা থেকে আমরা বড় সংখ্যা বিয়োগ করতে পারি না, তাই আমরা কি করব, তার আগের ঘর থেকে আমরা 1 মাস ধার নেব। এই 1 মাস যখন এখানে আসবে তখন সেই মাসটা দিনে কনভার্ট হয়ে যাবে। তাহলে 1 মাস মানে কত দিন, 30 দিন। তাহলে এখানে 30 আমরা যোগ করে দেবো, আর এই 30 আর 10 যোগ হয়ে যাবে 40। চল 40-এর থেকে আমরা কি করব, 40-এর থেকে 19কে আমরা বিয়োগ করে দেবো। তাহলে এখানে হবে 1, আর এখানে হাতের 1 থাকবে মানে হবে 21, অর্থাৎ 21 দিন। এবার দেখো এখান থেকে আমরা কি করেছি, 1 মাস নিয়েছি, তাহলে এখানে পড়ে রইল 9 মাস। 9 মাসের থেকে তো 11 মাস বিয়োগ করা যাবে না, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না। সেজন্য কি করব, আমরা তার আগের বছর থেকে এখান থেকে আমরা 1 বছর ধার নেব। এই 1 বছর যখন মাসের ঘরে আসবে তখন সেটা মাসে কনভার্ট হয়ে যাবে। 1 বছর মানে কত মাস, 12 মাস। এবার এই 12 মাস আর এই 9 মাস যোগ হবে। 12 মাস আর 9 মাস যদি আমরা যোগ করি তাহলে হবে 21 মাস। 21 মাসের থেকে আমরা বিয়োগ করে দেবো কত, 11 মাসকে। তাহলে হবে 0, এখানে হবে 10, মানে হবে 10 মাস, বুঝলে। এবার এখান থেকে যেহেতু আমরা 1 বছর নিয়েছি, তার মানে এখান থেকে 1 বছর মাইনাস হয়ে যাবে। তাহলে 1 বছর যদি মাইনাস করে দিই তাহলে হবে 1999। তাহলে এখান থেকে এটা বিয়োগ করব। তাহলে 9 থেকে 5 গেলে হবে 4, 9 থেকে 7 গেলে হবে 2, তাই তো। তাহলে 24 বছর 10 মাস 21 দিন, এটা হবে প্রদ্যুতের বয়স। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং 10-10-2000 সালে বা তারিখে প্রদ্যুতের বয়স 24 বছর 10 মাস 21 দিন। তো ওটাই হবে অ্যান্সার। 8-এর দাগে আছে পাশের চিত্রটির পরিসীমা নির্ণয় করো। তো দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রটার পরিসীমা আমাদের বের করতে বলেছে। তো দেখো পরিসীমা মানে কি, পরিসীমা মানে এখানে যতগুলো বাহু আছে সবগুলো বাহুকে আমাদের যোগ করে দিতে হবে। যোগ করে দিলে যেটা আসবে সেটাই হবে এই চিত্রটির পরিসীমা। তো আমরা লিখে নেব যে পাশের চিত্রটির পরিসীমা হলো, তো আমরা লিখে নেব পাশের চিত্রটির পরিসীমা হলো সমান সমান, আমরা কি করব, আমরা এখানে সবগুলো বাহুকে যোগ করব, ঠিক আছে। তো দেখো বাহুগুলো কি কি আছে, 13 সেমি এখানে দেখো আছে, আবার এখানে আছে, তাহলে দুটো 13 আছে। তাহলে আমরা এখানে দুটো 13 যোগ করব, যোগ তারপর কত আছে, তারপরে দেখো ওপরে 5 আছে, এখানেও 5 আছে, তাহলে 5 যোগ করব, দুটো 5 যোগ করব, যোগ তারপরে কত আছে, তারপর দেখো এখানে আছে 20 সেমি আছে, আর এখানে কত আছে 30 সেমি আছে, মানে এখানে সবগুলো বাহুকেই যোগ করব, 20 যোগ 30, তাহলে 20 যোগ 30 সেমি।
তো এবার আমরা এই সবগুলোকে যোগ করে দেবো। তাহলে 30 আর 20 কত হবে? 50, 50 আর এখানে 10 হয়ে যাবে, 5 5 যোগ করলে 10 হয়ে যাবে, 50 আর 10 60, আর এখানে হবে 70, 80, 80 86 হবে, ঠিক আছে? তাহলে হবে 86 সেমি। 9 দাগে আছে আয়তক্ষেত্রের প্রতিসম রেখার সংখ্যা নির্ণয় করো, একে দেখাও। দেখো আমাদের সবার প্রথমে বুঝতে হবে প্রতিসম রেখাটা কি। প্রতিসম রেখা মানে দেখো আমার হাতে যে একটা তোমরা কাগজ দেখতে পাচ্ছ, এটা কিরকম দেখতে বলো তো? আয়তক্ষেত্রের মতো দেখতে, কারণ এটা হলো দৈর্ঘ্য আর এটা হলো দৈর্ঘ্য, তার মানে দৈর্ঘ্য দুটো সমান আছে, আর এটা হলো প্রস্থ আর এটা হলো প্রস্থ, অর্থাৎ প্রস্থ দুটো সমান। তো এই আয়তক্ষেত্রের প্রতিসম রেখার সংখ্যা নির্ণয় করতে বলেছে, মানে এখানে কয়টা প্রতিসম রেখা আছে। তাহলে একবার ভাবো, যদি এটার আমি ঠিক মাঝ বরাবর একটা দাগ কাটি, এভাবে ঠিক মাঝ বরাবর, তাহলে কীরকম হবে? যদি ঠিক মাঝ বরাবর দাগ কাটি, তাহলে দেখো আমি আগে এটা ভাঁজ করে নিই। যদি এটাকে আমি ভাঁজ করে নিই, তাহলে মাঝ বরাবর যদি আমি দাগ কাটি, তাহলে দেখো আমি যদি এখানে মাঝ বরাবর দাগ কাটি, তাহলে এই রকম হবে। মাঝ বরাবর দাগ কাটলে এই রকম হবে, তাই তো? তাহলে এই পাশ আর এই পাশকে যদি আমি ভাঁজ করি, তাহলে দেখো তো মিলে গেল না কি না? এই পাশটার সঙ্গে এই পাশটা মিলে গেল। তো যদি এভাবে মিলে যায়, মানে এক পাশের সঙ্গে আরেক পাশ যদি মিলে যায় মাঝখানে দাগ কাটার ফলে, তাহলে সেটাকে আমরা প্রতিসম রেখা বলবো। তার মানে এটা প্রতিসম রেখা, ঠিক আছে? এবার যদি এটাকে আমরা এইভাবে ভাঁজ করি, মানে মাঝ বরাবর একটা দাগ কাটি, তো প্রথমে ভাঁজ করে নিই। তো এবার দেখো এই মাঝ বরাবর যদি আমি এখানে দাগ কাটি, এখানে স্কেল দিয়ে দাগ কাটি, তো দেখো মাঝ বরাবর, ঠিক মাঝ বরাবর যদি দাগ কাটি, তাহলে ঠিক মাঝ বরাবর দাগ কাটলে দেখো এই ভাঁজ বরাবর যদি আমি এভাবে ভাঁজ করে দেই, মানে এই দাগ বরাবর যদি এভাবে ভাঁজ করে দেই, তাহলে কিন্তু এই পাশটার সঙ্গে এই পাশটা কিন্তু মিলে যাচ্ছে, তাই তো? মিলে যাচ্ছে, দেখো এই পাশের সঙ্গে এই পাশটা মিলে যাচ্ছে। তাহলে আমরা কয়টা প্রতিসম রেখা পেলাম? এই দিকে একটা আর এই দিকে একটা, দুটো পেলাম। এবার যদি আমি কর্ণ বরাবর ভাঁজ করি, মানে এই কোণে ভাঁজ করি, তাহলে দেখো মিলছে না কিন্তু। দেখো এই পাশেও এই দিকে বাড়তি, আবার এই দিকে দেখো উল্টে দেখো এই পাশটাও কিন্তু বাড়তি, তার মানে মিলছে না। তার মানে প্রতিসম রেখা আয়তক্ষেত্রের ক্ষেত্রে হবে দুটো, ঠিক আছে? একটা হবে এই দিকে আর একটা হবে এই দিকে। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি আয়তক্ষেত্রের প্রতিসম রেখা হলো দুটি, তাই তো? তাহলে কোনটা? একটা আমরা এই মাঝ বরাবর পাবো, আর আরেকটা কোন দিকে পাবো? আরেকটা পাবো আমরা এই দিকে, ঠিক আছে? আরেকটা আমরা এই দিকে পাবো, এই দিকে একটা পাবো সোজাসুজি এই দিকে, আর একটা পাবো এই দিকে, ঠিক আছে? এই দুটো হলো প্রতিসম রেখা। 10 দাগে আছে একটি ঘনক আকারের কাগজের বাক্স খুলে দিলে কি আকার পাবে, একে দেখাও। তো দেখো একটি ঘনক আকারের কাগজের বাক্স যদি আমরা খুলে দেই, তাহলে আমরা কিন্তু ঘনক আকারের বস্তুই পাবো, মানে ঘনক আকারের চিত্রই পাবো। কেন? দেখো আমার এখানে যে বইটা আছে, এই বইটা হলো আয়তঘন, তাই তো? এই আয়তঘন, এই যে এই ছবিটা, এটাকে যদি আমি কথার কথা এটাকে যদি আমি খুলে দিই এইভাবে, তাহলে যে আমি ছবিটা পাচ্ছি, মানে এই ছবিটা, এটা কীরকম বলো তো? এটা আয়তক্ষেত্রের মতোই, মানে আয়তকার। আয়তঘনের যে এই ছবিটা, এটা যদি আমি খুলে দিই, তাহলে আয়তঘনের মতোই পাচ্ছি। 10 দাগে আছে একটি ঘনক আকারের কাগজের বাক্স খুলে দিলে কি আকার পাবে, একে দেখাও। দেখো ঘনক আকারের কাগজের বাক্স খুলে দিলে কি আকার পাবো, সেটা আমাদের একে দেখাতে বলেছে। তো দেখো আমার হাতে যে বইটা আছে, মানে এই বইটা দেখতে কীরকম? এই বইটা, এটা হলো আয়তঘন, ঠিক আছে? আয়তঘন কেন? কারণ এর যে এই দৈর্ঘ্যটা আর প্রস্থটা আর উচ্চতা, এই তিনটা কিন্তু আলাদা, সেজন্য এটা আয়তঘন। আর যদি এই তিনটা একই থাকতো, যেরকম লুডুর ছক্কা, ঠিক আছে? লুডুর ছক্কার কী হয়? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব সমান, সেগুলো হলো ঘনক। তো সেটাকে মনে করো আমি এই আয়তঘনটাকে যদি এভাবে খুলে দেই, তাহলে আমি কি পাচ্ছি? একটা আয়তক্ষেত্র পাচ্ছি, তাই তো? এটা কি একটা আয়তক্ষেত্র, এটা হলো এর প্রস্থ, আর এটা লম্বা দিকটা হলো দৈর্ঘ্য। ঠিক একই রকমভাবে যদি আমি একটা ঘনক আকার বস্তু এভাবে খুলে দিই, তাহলে কিন্তু আমরা ঘনকের মতোই পাবো, ঘনক আকারের বস্তু পাবো, ঠিক আছে? তো এটা তোমরা অ্যান্সার লিখে নেবো ঘনক আকারের। 5 দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। রোমান সংখ্যা 1-এ আছে ফণিদা 5 ঘন্টা 10 মিনিট 4 সেকেন্ডে একই রকম 4টি মাটির মূর্তি তৈরি করতে পারেন। যদি একটি মূর্তি তৈরি করেন, তবে ফণিদার কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড সময় লাগবে তা হিসাব করো। তো দেখো এখানে বলে দিয়েছে যে 4টি মাটির মূর্তি তৈরি করতে ফণিদার সময় লাগে 5 ঘন্টা 10 মিনিট 4 সেকেন্ড। তাহলে একটা মূর্তি তৈরি করতে ফণিদার কম সময় লাগবে, তো আমরা কি করব? ভাগ করে দেব। মনে করে ধরে নাও তুমি 4টি মাটির মূর্তি তৈরি করছো বা মাটির পুতুল তৈরি করছো। এবার ওই 4টি মাটির পুতুল তৈরি করতে তোমার 8 ঘন্টা সময় লাগে। তাহলে তোমার একটা মাটির পুতুল তৈরি করতে তোমার কত সময় লাগবে?
তোমরা 8কে 4 দিয়ে ভাগ করে দেবে, মানে 2 ঘন্টা করে সময় লাগবে, তাই তো? ঠিক একই রকমভাবে আমরা এটাকে কি করব, আমরা এটাকে 4 দিয়ে ভাগ করে দেব। তাহলে একটি মূর্তি তৈরি করতে ফণিদার কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড সময় লাগবে সেটা বেরিয়ে যাবে। তো দেখো আমি এখানে 4 দিয়ে এটাকে ভাগ করে দিচ্ছি। প্রথমে আমরা 1 বার দিব, 4 অক্ষে 4, তাহলে বিয়োগ করে দিলে কত আসবে 1। এবার দেখো 4-এর ঘরে যদি নামতা দিই 4 অক্ষে 4, তার মানে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা আমরা বসাতে পারবো না, তার মানে এখানে আমাদের আর ভাগ করা যাবে না। তো আমরা এখানে লিখে নেব, যেহেতু এটা ঘন্টাকে ভাগ করেছি তাই আমরা এখানে ঘন্টা লিখে নেব, এখানেও ঘন্টা লিখে নেব, ঠিক আছে? কারণ 5 ঘন্টা থেকে 4 ঘন্টা বিয়োগ করে দিলে 1 ঘন্টা পড়ে থাকবে। এবার এই 1 ঘন্টাকে আমরা কি করব, 1 ঘন্টাকে আমরা 60 দিয়ে গুণ করব, তাহলে সেটা এই ঘন্টাটা মিনিটেও কনভার্ট হয়ে যাবে। তাহলে 1 ঘন্টা মানে কত, তাহলে 60 দিয়ে যদি গুণ করি 60কে 60 হবে, 60 মিনিট, আর এখানে আছে কত মিনিট, 10 মিনিট, তাহলে এটাকে আমরা যোগ করব। তাহলে 60 মিনিট আর যদি 10 মিনিট যোগ করি তাহলে হয়ে যাচ্ছে আমাদের 70 মিনিট, বুঝলে? এখানে হয়ে যাচ্ছে আমাদের কত, 70 মিনিট। এই 70 মিনিটকে এবার আমরা 4 দিয়ে ভাগ করব, তাহলে 4 অক্ষে 4, 4 অক্ষে 4 বিয়োগ করলে আসবে 3, আমরা শূন্য কেটে নামাবো, তাহলে 4 7টা হবে 28, তাহলে বিয়োগ করে দিলে কত আসবে, বিয়োগ করে দিলে আসবে 2। তাহলে এটা কি ছিল, মিনিট ছিল, তাহলে এখানে আমরা মিনিট লিখব, আবার এখানেও আমরা মিনিট লিখব, কারণ আর ভাগ যাবে না, কারণ 4-এর থেকে এটা ছোট হয়ে যাচ্ছে। এবার আমরা এই 2 মিনিটটাকে আমরা কি করব, সেকেন্ডে কনভার্ট করব। দেখো আমরা জানি যে 1 মিনিট মানে হলো 60 সেকেন্ড, 1 মিনিট মানে কত সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে 2 মিনিট মানে কত সেকেন্ড হবে, 60 গুণন 2, তাহলে সমান সমান 120 সেকেন্ড। তাহলে 2 মিনিট মানে হলো 120 সেকেন্ড, আমি একবারে করলাম। আর এখানে কত সেকেন্ড আছে, 4 সেকেন্ড আছে, তাহলে এটাকে আমরা যোগ করে দেব। যদি যোগ করে দিই তাহলে হয়ে যাবে 124 সেকেন্ড। তোমরা এভাবে যোগ করতে পারো বা নিচে 10 যোগ করে দিতে পারো, ঠিক আছে, এভাবে করতে পারো। তাহলে 124 সেকেন্ড 4 দিয়ে যদি ভাগ করি, 3 4 12, তাহলে বিয়োগ করলে কিছুই থাকবে না, 4 কেটে আনবো, 4 অক্ষে 4, তাহলে কেটে দিলে আসবে, তাহলে কেটে দেবো, এখানে হবে 31 সেকেন্ড, 31 সেকেন্ড। তাহলে লিখবো যে সুতরাং ফণিদা একটি মূর্তি তৈরি করতে সময়, ফণিদার লিখবো, হ্যাঁ, ফণিদার একটি মূর্তি তৈরি করতে সময় লাগবে সমান সমান 1 ঘন্টা 17 মিনিট, 1 ঘন্টা 17 মিনিট 31 সেকেন্ড। 2-এর দাগে আছে আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত 4:3। পড়ার বই 28টি হলে গল্পের বইয়ের সংখ্যা কত হিসাব করো ও মোট বই কত হিসাব করো। তো আমরা প্রথমে গল্পের বইয়ের সংখ্যাটা বের করে নেব, ঠিক আছে? কিভাবে বের করব, আমরা প্রথমে লিখে নেব যে পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত হলো 4:3, এটা আমরা প্রথমে লিখে নেব। তো আমি লিখে নিচ্ছি পড়ার বই ইস্টু গল্পের বই, পড়ার বই ইস্টু গল্পের বই। তাহলে পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত এখানে কত বলে দিয়েছে, 4:3, ঠিক আছে? তাহলে বা আমরা লিখবো যে পড়ার বই অনুপাতের জন্য এটা বাই হয়ে যাবে, বাই গল্পের বই সমান সমান হবে এখানে 4, এটার জন্য বাই হয়ে যাবে 3, ঠিক আছে? তাহলে আমরা আবার এখানে যা আছে তাই লিখবো যে পড়ার বই, এখানে লিখে নেব যে পড়ার বই, আর এখানে লিখে নেব আমরা গল্পের বই সমান সমান। তাহলে দেখো যা আছে তাই লিখে নিলাম। এবার আমাদের দেখতে হবে যে পড়ার বইয়ের সংখ্যা এখানে কত বলেছে। পড়ার বইয়ের সংখ্যা এখানে বলে দিয়েছে যে 28টি, পড়ার বই 28টি হলে গল্পের বইয়ের সংখ্যা কত। তাহলে পড়ার বই এখানে কত আছে, 4 আছে, এটা হলো পড়ার বই আর এটা হলো গল্পের বই। তাহলে এখানে কত দিয়ে গুণ করলে এই বইয়ের সংখ্যার সাথে মিলবে বলো তো, 7 দিয়ে গুণ করলে মিলে যাবে, 4 7 28। তাহলে এখানে যদি আমরা 7 দিয়ে গুণ করি আমাদের নিচেও 7 দিয়ে গুণ করতে হবে। কেন বলো তো, যদি মনে মনে এই 7 আর এই 7 কেটে দিই তাহলে আবার 4/3 মানে আগেরটাই আসবে, বুঝলে? তাহলে এখানে আমরা লিখে নেব যে পড়ার বই বাই গল্পের বই সমান সমান, উপরে হবে 4 7 28 আর নিচে হবে 3 7 21। তাহলে পড়ার বই 28টা হলে গল্পের বই কটা হবে, 21টি। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং গল্পের বই হবে সমান সমান 21টি। এবার আমাদের কি বের করতে বলেছে, এবার আমাদের বের করতে বলেছে মোট বই কত, তাই তো? এবার আমাদের বের করতে বলেছে মোট বই কত হিসাব করো। তাহলে লিখে নেব যে সুতরাং মোট বইয়ের
মোট বইয়ের সংখ্যা সমান সমান, দেখো পড়ার বই হলো 28টি, তাহলে 28 যোগ গল্পের বই কত 21টি, তাহলে যোগ করে দিলেই তো আমাদের মোট বইয়ের সংখ্যা বেরিয়ে যাবে। তাহলে এখানে আবার 9, এখানে 4, 49টি। 3-এর দাগে আছে 2/5 সামান্য ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ, শতকরা ও অনুপাতে প্রকাশ করো। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি 2/5 সামান্য ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে পাবো, শতকরায় পাবো, অনুপাতে পাবো, মানে এই তিনটা আমাদের বের করতে বলেছে। তো সমান সমানটা আমি এখানে দিচ্ছি। 2/5কে আমরা কি বলেছে দশমিক ভগ্নাংশে কত পাবো, তো আমরা এখানে ভাগ করে দিলেই আমরা দশমিক ভগ্নাংশে পাবো। তাহলে দেখো 5 দিয়ে তো 2কে ভাগ যাবে না, তাই আমরা এখানে দশমিক দিয়ে একটা শূন্য নেব। 4×5 হবে 20, তাহলে এখানে হয়ে যাচ্ছে যে 2/5কে সামান্য ভগ্নাংশে আমরা পাবো যে 0.4। এটা হবে প্রথমটার অ্যান্সার। তারপর বলেছে 2/5 সামান্য ভগ্নাংশের শতকরায় কত পাবো। দেখো 2/5কে যদি আমরা শতকরা কথাটা বলে সবসময় মনে রাখবে যে কোনো সামান্য ভগ্নাংশের শতকরায় প্রকাশ মানে সবসময় আমরা 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে শতকরায় পাবো আমরা, ঠিক আছে। তাহলে 5 দুগুণে 10, এখানে হবে 0, তাহলে 2 দুগুণে কত হবে 2 দুগুণে 4, মানে 40% পাবো আমরা শতকরায়। আবার 2/5 সামান্য ভগ্নাংশের অনুপাতে কত পাবো, দেখো অনুপাত মানে এখানে 2 লিখবো, এই বাইয়ের জন্য এখানে আমাদের অনুপাত দিতে হবে, আর নিচে কত হবে 5 হবে, তো এটাই হবে অ্যান্সার। 4-এর দাগে আছে 3টি একই ধরনের ঘনক পাশাপাশি রাখা আছে, সামনের দিক থেকে, পাশের দিক থেকে এবং ওপরের দিক থেকে কেমন লাগে এঁকে দেখাও। তো দেখো আমি এখানে এঁকে নিয়েছি। তো এই ঘনকটাকে মানে 3টা ঘনককে যদি একই ধরনের 3টা ঘনককে যদি পাশাপাশি রাখা হয়, তাহলে সামনের দিক থেকে আমরা ঠিক এই রকম দেখবো, এই খোপগুলো দেখবো, তাই তো সামনের দিক থেকে মানে এই রকম দেখবো। আর যদি পাশের দিক থেকে মানে এই দিক থেকে দেখি, তাহলে কিন্তু আমরা শুধু এই দিকটা দেখতে পারবো, তাই না, মানে এই রকম একটা দিক দেখতে পারবো। আর ওপরের দিক থেকে মানে এই দিকে যদি দেখি, তাহলে এইরকম কিন্তু বক্স মানে খোপ আকার দেখতে পারবো, ঠিক আছে। তো তোমরা ছবিগুলো এঁকে নিও। 5-এর দাগে বলেছে সরল করো, তো আমি এই প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান। এবার কি করব, এবার এখানে যা আছে তাই লিখবো, 7.8 বিয়োগ। এবার দেখো আমরা জানি গুণের কাজটা আগে করতে হয় সরল অঙ্কে, তাই আমরা গুণের কাজটা আগে করব। তো আমরা গুণের অঙ্কটা কীভাবে করবো, দেখো আমি পাশে দেখাচ্ছি 7.8 আছে, গুণ আছে 0.2, এখান থেকে দশমিক তুলবো, দশমিকের আগে যাই থাকুক না কেন একটা 1, আর দশমিক পরে এখানে একটা সংখ্যা আছে তাই একটা শূন্য দেবো। একই রকমভাবে এখানে দশমিকের আগে যাই থাকুক না কেন একটা 1 লিখবো, আর দশমিকের পরে একটা সংখ্যা আছে তাই আমরা একটা শূন্য দেবো। এবার কি করব, এবার আমরা ওপরে গুণ করব, ওপরে যদি গুণ করি 8 দুগুণে 16, 6 হবে 1, আর 7 দুগুণে 14, 1 15, আর নিচে হবে 10 10 100। তার মানে শূন্য কটা আছে, দুটো আছে, মানে 2 ঘর আগে দশমিক, আমাদের ভাগ করার দরকার নেই। আমরা শর্টকাটে এভাবে করব, যতগুলো শূন্য থাকবে আমরা তত ঘর আগে দশমিক দিব। এখানে দুটো শূন্য আছে, 1 2, 2 ঘর আগে দশমিক, মানে এখানে হবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল 1.56। এবার ভাগ আছে 1.2, এবার এটা থেকে এটা মাইনাস করব, তাহলে 7.8 থেকে আমরা বিয়োগ করব 1 দশমিক শেষে দশমিক দিব 5 6, তাহলে এখানে কিছু নাই মানে আমরা একটা শূন্য দিয়ে দেবো, ঠিক আছে। তো বিয়োগ করে দেবো, 10-এর থেকে 6 গেলে হবে 4, হাতে থাকবে 1, একটা এখানে ঢুকে যাবে, হয়ে যাবে 6, 8-এর থেকে 6 গেলে হবে 2, আর এখানে দশমিক শেষে দশমিক হবে, আর এখানে হবে 6, তাহলে হবে 6.24, আর এখানে আছে ভাগ 1.2 সমান সমান। দেখো আমরা কি করবো, এবার দশমিক তুলে দেবো, দশমিকের আগে যাই থাকুক না কেন একটা 1 লিখবো, আর দশমিক পর দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য লিখবো। একই রকমভাবে এখানে একটা 1 লিখবো, একটা শূন্য লিখবো। এখানে আছে 624/100, এই ভাগ চিহ্নটা গুণ চিহ্ন তখনই হবে যখন উল্টে যাবে, মানে 10 ওপরে যাবে 12 নিচে আসবে, ঠিক আছে। তো আমরা 10 10-এ কাটবো, 10 10-এ 100, এবার 12 দিয়ে এটাকে ভাগ যায় কিনা যায় না, তো আমরা কি করবো, হ্যাঁ যাবে, 12 দিয়ে ভাগ যাবে, 5 12 60, 12 দিয়ে যদি করি 5 12 হবে 60, আর বিয়োগ করে 2 4 কাটবো, 12 দুগুণে 24, মানে হবে 52, তাহলে এখানে হবে 52। আর 10 দিয়ে এবার কি আছে, 10 দিয়ে এটাকে তো ভাগ করতে পারবো না, তো শূন্য কাটা আছে একটা, তার মানে 1 ঘর আগে দশমিক, মানে 5.2 হবে, বুঝলে। তোমরা যদি এখানে কাটাকাটিও করো, মনে করো 2 দিয়ে কাটলে তুমি এটা 5 দুগুণে 10, আবার 2 দিয়ে এটা কাটলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, মানে 26/5, তারপর ভাগ করবে দেখবো এটাই আসবে, মানে শূন্য যতটা থাকবে তত ঘর আগে ডান দিকে দশমিক দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। তাহলে দেখো এখানে শূন্য কটা আছে একটা, তার মানে 1 ঘর আগে দশমিক দিব, ঠিক আছে, তাহলে 5.2, তো এটাই হবে অ্যান্সার। তো সব শেষে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি মনে হয় এই ভিডিওটা থেকে তোমরা কিছু বুঝতে পেরেছো বা কিছু শিখতে পেরেছো, তো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও। আর তোমাদেরকে বলি, একটা ভিডিওতে কিন্তু এই পুরো অঙ্ক করা সম্ভব না, মানে অনেক বড় হয়ে যাচ্ছে। তো তোমাদের যদি 6-এর দাগ 7-এর দাগ
8 দাগের এই অঙ্কগুলো লাগে, মানে প্রয়োজন যদি মনে হয় যে এগুলো আমাদের লাগবে, আমাদের খুব দরকার, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর তোমাদের যে কোনো ডাউট প্রশ্ন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমি হোয়াটসঅ্যাপে সলভ করে দেবো, ঠিক আছে। আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যদি গ্রুপে অ্যাড হতে চাও তাহলে অ্যাড হতে পারো।